রাজনীতির মঞ্চে আবারও উত্তাপ। ঐকমত্য কমিশনের বৈঠক ঘিরে মুখ খুললেন বিএনপির শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমদ। পরিষ্কার জানিয়ে দিলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নয়, জনগণের সরাসরি ভোটে গণতান্ত্রিক সিদ্ধান্ত চাই বিএনপি। জানবেন রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ মোড় আজ সন্ধ্যায় রূপ নেয় উত্তপ্ত বিক্ষোভস্থলে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাস্তায়। হাতে ব্যানার, মুখে স্লোগান, প্রশাসনের নির্লিপ্ততা আর আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে। এই দিকে মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা তুঙ্গে। ইরান স্পষ্ট জানিয়ে দিল, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পরমাণু আলোচনা নয়। জানবেন ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার পুতিনকে সরাসরি আল্টিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 50 দিনের সময়সীমা, এই সময়ের মধ্যে রাশিয়া যুদ্ধ থামিয়ে চুক্তিতে না এলে 100% পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এইদিকে ইরান জানিয়ে দিল, তাদের বিশ্বাস নেই যুদ্ধবিরতিতে। 14 জুলাই একসঙ্গে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফোন আলাপে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে স্পষ্ট ঘোষণা দিলেন। শেষ দিকে জানবেন দেশে এখন সংস্কারের নামে সরকারি সার্কাস চলছে। উগ্র ভাষায় সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। শুনছিলেন সংবাদের শিরোনাম। তবে দর্শক, একটা অনুরোধ, ভিডিওটিতে লাইক দিয়ে জানিয়ে দিন আপনি কোথায় থেকে সংবাদটি দেখছেন, সেই সাথে সোশ্যাল মিডিয়া শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এখন দেখুন বিস্তারিত। রাজনীতির মঞ্চে আবারও উত্তাপ। ঐকমত্য কমিশনের বৈঠক ঘিরে মুখ খুললেন বিএনপির শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমদ। পরিষ্কার জানিয়ে দিলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নয়, জনগণের সরাসরি ভোটে গণতান্ত্রিক সিদ্ধান্ত চাই বিএনপি। তিনি বললেন, দীক্ষবিশিষ্ট পার্লামেন্ট হোক, এতে রাজি বিএনপি। কিন্তু উচ্চকক্ষ গঠনের নিয়ম নিয়ে এখনও তীব্র মতানৈক্য। তার দাবি, এই উচ্চকক্ষে থাকতে হবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বিশিষ্টজনদের প্রতিনিধি। তবে সব দল একমত হয়নি। কেউ কেউ বলেই ফেলেছে, এটার দরকারই নেই। আরও বিস্ফোরক প্রস্তাব। সংবিধান সংশোধন শুধু সংসদে নয়, চাই গণভোটের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন। সংবিধানের 8, 48, 142 অনুচ্ছেদ থেকে শুরু করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, সবকিছুর সিদ্ধান্ত জনগণের ভোটেই নিতে হবে, বলছে বিএনপি। তাহলে কি বিএনপি একধাপ এগিয়ে নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তনের ডাক দিচ্ছে? নাকি এই দাবি আগামী দিনের রাজনীতিতে আরও বড় আলোড়ন তুলবে? আপনি কি মনে করেন? গণভোটে যাবে বাংলাদেশ, নাকি সংখ্যাগরিষ্ঠের ছাতার নিচেই চলবে রাজনীতি? শেষে বলবো, এখনও অনেক অমীমাংসিত প্রশ্ন। তবে স্পষ্ট একটিই বার্তা, নির্বাচন চাই, তবে সেটা জনগণের সত্যিকারের ভোটে। রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ মোড় আজ সন্ধ্যায় রূপ নেয় উত্তপ্ত বিক্ষোভস্থলে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাস্তায়। হাতে ব্যানার, মুখে স্লোগান, প্রশাসনের নির্লিপ্ততা আর আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে। মঙ্গলবার সন্ধ্যা 6:15টায় হঠাৎই অবরুদ্ধ হয়ে যায় শাহবাগ মোড়। বিপর্যস্ত হয় রাজধানীর যান চলাচল। চোখে মুখে ক্ষোভ, দাবি, ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে। এর আগে বিকেল 4টায় নয়াপল্টনে সমাবেশ, আর বিকেল 5টায় শুরু হয় বিক্ষোভ মিছিল। হাজারো নেতাকর্মীর গর্জনে মুখর শাহবাগ। মিছিলে নেতৃত্বে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান ও আরও অনেকে। তাদের একটাই অভিযোগ, সরকার চুপ, প্রশাসন ব্যর্থ, আর দেশকে ঠেলে দেওয়া হচ্ছে অরাজকতার দিকে। তাহলে কি সামনে আরও বিস্ফোরক কর্মসূচি? রাজনীতির মাঠে ফের জ্বলবে আগুন? এই প্রতিবাদ শুধু শাহবাগেই থেমে থাকবে না, ছড়িয়ে পড়বে সারা দেশে, এই হুঁশিয়ারি দিল স্বেচ্ছাসেবক দল। মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা তুঙ্গে। ইরান স্পষ্ট জানিয়ে দিল, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পরমাণু আলোচনা নয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানায়, ওয়াশিংটনের এক গুয়ে শর্তে ক্ষুব্ধ তেহরান। আলোচনার টেবিলে ফিরতে চায় না তারা, যদি ইউরেনিয়াম কার্যক্রম বন্ধের শর্ত থাকে। আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা আলী বেলায়েতি বললেন, পারমাণবিক শক্তি শান্তিপূর্ণভাবে ব্যবহারের অধিকার থেকে ইরান কখনো সরে আসবে না। আর এখানেই খেলা জমে উঠেছে। ইসরায়েলের আকস্মিক হামলা ও ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর আলোচনার ষষ্ঠ দফা ভেস্তে যায়। যুক্তরাষ্ট্রকেও দেখা যায় ইসরায়েলের পাশে দাঁড়াতে। তেহরান ক্ষোভ ঝাড়ে, আমরা আলোচনার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু যুক্তরাষ্ট্র আগ্রাসনকেই বেছে নিন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আবারও শান্তির বার্তা দিয়ে বললেন, কূটনীতির দরজা এখনও খোলা, কিন্তু আত্মসমর্পণ নয়। ইসরায়েল যুক্তরাষ্ট্র বারবার অভিযোগ করছে, ইরান পরমাণু অস্ত্র বানাতে চাইছে।
কিন্তু IAEA জানিয়েছে, এখনও পর্যন্ত কোনো প্রমাণ নেই। বিশ্বজুড়ে চলছে অস্থির উদ্বেগ। ইরান কি আসলেই পরমাণু বোমার দিকে এগোচ্ছে, নাকি শুধুই শান্তিপূর্ণ শক্তির প্রয়োগ? ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার পুতিনকে সরাসরি আল্টিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 50 দিনের সময়সীমা। এই সময়ের মধ্যে রাশিয়া যুদ্ধ থামিয়ে চুক্তিতে না এলে 100% পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। 14 জুলাই ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প স্পষ্ট বললেন, আমার ধৈর্য শেষ, যুদ্ধ থামাতে হবে অবিলম্বে। তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন, যদি রাশিয়া না মানে তবে তাদের বাণিজ্য অংশীদারদের উপরও চাপ আসবে। চীন, ভারত, তুরস্ক, বেলারুশ সবাই পড়বে মার্কিন শুল্কের জালে। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই আরেকটি বিস্ফোরক চুক্তির খবর। ন্যাটো কিনছে $1 বিলিয়ন অস্ত্র যুক্তরাষ্ট্র থেকে, যার বড় অংশ যাবে ইউক্রেনে। আর তার মধ্যে আছে সর্বাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। জেলেনস্কি ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পকে আর বলছেন, এই চুক্তি ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে। ন্যাটো মহাসচিব মার্ক রুট মন্তব্য করলেন, যদি আমি পুতিন হতাম তাহলে এখনই সব হিসাব নতুন করে করতাম। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প এবার মুখে নয় সরাসরি খেলায় নামলেন। রাশিয়ার জন্য শুরু হতে যাচ্ছে অর্থনৈতিক যুদ্ধের নতুন অধ্যায়। ইরান জানিয়ে দিল, তাদের বিশ্বাস নেই যুদ্ধবিরতিতে। 14 জুলাই একসঙ্গে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফোন আলাপে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে স্পষ্ট ঘোষণা দিলেন, যুদ্ধ চাই না, কিন্তু কেউ আগ্রাসন করলে তার শেষ দেখে ছাড়ব। তিনি জানালেন, ইরানের হাতে প্রস্তুত একাধিক প্রতিরক্ষা পরিকল্পনা। যুদ্ধবিরতি মানেই নিরাপত্তা, এই বিশ্বাস ইরান করে না। আর একমাত্র ভুলে শত্রুকে দিতে হবে ভয়ঙ্কর জবাব। এদিকে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি হুঁশিয়ারি উচ্চারণ করে বললেন, শত্রু যদি আবার ভুল করে আমাদের সেনারা এমন জবাব দেবে যা তাদের অনুতপ্ত করবে। তেহরানে চলেছে অপারেশন ট্রু প্রমিস 3 এর প্রস্তুতি। সেনারা সর্বদা প্রস্তুত, ট্রিগারে আঙুল রাখা। যে কোনো মুহূর্তে পাল্টা জবাব দিতে তৈরি পুরো প্রতিরক্ষা বাহিনী। এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বললেন, ইসরায়েল মুসলিম বিশ্বকে বিভক্ত করতে চায়, এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বললেন, ইরানের প্রতিরোধী এখন ইসলামী উম্মাহর গর্ব। প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি রূপ নেবে আরেকটি যুদ্ধের, নাকি হবে অভাবনীয় জোটবদ্ধ প্রতিরোধ? দেশে এখন সংস্কারের নামে সরকারি সার্কাস চলছে। উগ্র ভাষায় সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। 14 জুলাই রংপুরে প্রয়াত এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে কাদের বলেন, সংস্কার আর বিচারের নামে নাটক চলছে। নারী সংস্কার, NBR, মিডিয়া কিছুই গ্রহণ করেনি জনগণ। তিনি অভিযোগ করেন, সরকার একতরফা নির্বাচন করতে চায়। বিএনপি জামায়াতের মতো বৃহৎ শক্তিকে বাদ দিয়ে গণতন্ত্র চলবে না। কাদের বলেন, আওয়ামী লীগ আধামরা অবস্থায় থাকলেও তবু সরকার ভয় পাচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, মানুষ এখন আর নিরাপদ নয়, বাড়ি থেকে বের হয়ে ফিরতে পারবে কিনা সংশয় তৈরি হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে গৃহযুদ্ধের দিকে। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার এখন মব দিয়ে নির্বাচন করতে চায়। পুলিশ প্রশাসন নয়, পেশিশক্তিই তাদের ভরসা। এই নির্বাচনে কি আন্তর্জাতিক স্বীকৃতি মিলবে? GM কাদের নিজের দল নিয়েও খোলামেলা স্বীকারোক্তি দেন। 2014 থেকে 2024 জাতীয় পার্টি ছিল জিম্মি ও সার্কাস পার্টি। আমি কথা বললে আমার দলের লোকই আমাকে মাইনাস করতে চেয়েছিল। তিনি বলেন, শিক্ষার্থীদের পাশে ছিলাম জুলাই আন্দোলনে। আমাদের নেতা খুন হয়েছেন, মেয়রকে হেনস্থা করা হয়েছে। তিনি জনগণের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়ে বলেন, জাতীয় পার্টি জনগণের পার্টি, আমরা হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শেই জনগণের সেবা করব। মুক্তিযোদ্ধা বনাম রাজাকারের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশকে বিভাজিত করে রেখেছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির NCP আহ্বায়ক নাহিদ ইসলাম। মুজিববাদী আদর্শ গত 50 বছর দেশকে বিভাজিত করে রেখেছিল বলেও জানান এই নেতা। মঙ্গলবার বিকেল 4টার দিকে দেশ গড়তে জুলাই পদযাত্রার 5তম দিনে ভোলা প্রেসক্লাব চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বিভাজনকে তোয়াক্কা না করে তারা সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন জানিয়ে নাহিদ বলেন, সাধারণ মানুষের গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা সর্বজনের অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। যে বাংলাদেশ হবে শ্রমিকের বাংলাদেশ, কৃষকের বাংলাদেশ, মধ্যবিত্তের বাংলাদেশ, আমজনতার বাংলাদেশ।